ফোর্স ডেন্সিটি প্রেশারের চ্যাপ্টারে বাকি টপিকগুলো আমি কভার করা স্টার্ট করতেছি। এরপরে আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে ডেন্সিটি। ডেন্সিটির ডেফিনেশন অলরেডি আমরা জানি, মাস পার ইউনিট ভলিউম, মাস পার ইউনিট ভলিউম। এখানে একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। ম্যাক্সিমাম জায়গায় আমাদের যে কনফিউশনটা থাকে, ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই কনফিউশনটা আসলে। ধরেন আমি বললাম টু লিকুইডস অফ ডেন্সিটি, টু লিকুইড of density rho 1 and rho 2 of equal masses mixed with each other. What will be the density of the mixture? What will be the density of the mixture? এটা এমসিকিউ কোয়েশ্চেন, অপশানগুলো দিচ্ছি। এটা হচ্ছে 2 rho 1 rho 2 divided by rho 1 plus rho 2, b rho 1 plus rho 2 divided by 2 rho 1 rho 2, c rho 1 plus rho 2 divided by 2. আপনারা একটু পজ দিয়ে ভিডিওটা, এরপর এটা সলভ করে দেখতে পারেন আনসার কোনটা আসে, তারপর সলিউশনটা দেখেন, তাহলে কনফিউশনগুলো আরও ভালোভাবে কীভাবে ক্লিয়ার হবে। ওকে, আমি স্টার্ট করতেছি সলিউশনটা। ধরলাম যে লিকুইডের ডেন্সিটি রো 1, তার ভলিউম হচ্ছে V1 আর মাস হচ্ছে M। যেটা ডেন্সিটি রো 2, তার ভলিউম V2 আর মাস হচ্ছে M। দুটোটা M কেন ধরলাম মাস? কারণ আমরা কোয়েশ্চেনে বলেই দিছি দে আর ইকুয়াল মাসেস। তাহলে এখন একদম যে বেসিক, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে রাখবেন, ডেন্সিটি বের করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কি, এটা মিক্সচার হোক, এটা ইন্ডিভিজুয়াল একটা লিকুইড হোক বা অবজেক্ট হোক, টোটাল ম্যাস ডিভাইড বাই টোটাল ভলিউম। তাহলে আমরা এখন মিক্সচারের ম্যাসগুলা মানে টোটাল মাসটা বের করার চেষ্টা করব, এরপরে টোটাল ভলিউম, তারপরে আমরা ডেন্সিটিটা ফাইন্ড আউট করবো একদম বেসিক ওয়ে। তাহলে এখানে দেখেন রো 1 লিকুইডের, রো 1 ডেন্সিটির লিকুইডের, তা আমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, মাস ইজ ইকুয়াল টু ডেন্সিটি ডিভাইড বাই ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস ডিভাইড বাই ভলিউম। তাহলে আমরা এখানে মাসের জায়গায় কি লিখতে পারি? আমরা মাসের জায়গায় লিখতে পারি মাসের জায়গায় না, ভলিউমের জায়গায় আমরা লিখতে পারি, ভলিউমকে যদি সাবজেক্ট বানাই তাহলে মাস ডিভাইডেড বাই ডেন্সিটি। তাহলে লিকুইড 1-এর জন্য মানে যার ডেন্সিটি রো 1, তার জন্য আমরা লিখতে পারি ভলিউম V1 ইজ ইকুয়াল টু মাস ডিভাইড বাই রো 1। ঠিক সিমিলারলি V2 ইজ ইকুয়াল টু হচ্ছে মাস ডিভাইড বাই রো 2। তো এখন যে সিম্পল ফর্মুলা ডেন্সিটি অফ দ্য মিক্সচার টোটাল মাস ডিভাইড বাই টোটাল ভলিউম, ওটাই আমরা ইউজ করব। তাহলে এখানে ডেন্সিটি অফ দ্য মিক্সচার ইজ ইকুয়াল টু টোটাল ম্যাস হচ্ছে M প্লাস M ডিভাইডেড বাই ভলিউম হচ্ছে V1 প্লাস V2। তাহলে আমরা এখানে M প্লাস M হচ্ছে 2M, ভলিউম V1-এর জায়গায় M ডিভাইডেড বাই রো 1 প্লাস M ডিভাইডেড বাই রো 2। তাহলে আমরা যদি মাস কমন নিই তাহলে 1 বাই রো 1 প্লাস 1 বাই রো 2, 2M, মাস মাস ক্যান্সেল আউট হবে উপরে দুইটা। এরপরে আমাদের যদি এলসিএম করি নিচে, তাহলে এখানে আসতেছে রো 1 রো 2, রো 1 প্লাস রো 2। তাহলে যদি সিম্পলিফাই করি এটা 2 রো 1 রো 2 ডিভাইড বাই রো 1 প্লাস রো 2। সো দ্যাট ইজ দ্য আনসার। তাহলে এখানে আমাদের অপশানে কোনটা ছিল? সেটা ছিল আমাদের এ। অপশান এ হচ্ছে আমাদের আনসার। তো আমি আবার বলতেছি, দেখেন ডেন্সিটি বের করার সময় সেটা মিক্সচার হোক, সেটা যেভাবে হোক না কেন, ইন্ডিভিজুয়াল একটা সাবস্টেন্স হতে পারে, আপনি সিম্পল তার টোটাল মাসটা বের করবেন, টোটাল ভলিউমটা জানবেন, তাহলে টোটাল মাস ডিভাইড বাই টোটাল ভলিউম করলে তার ডেন্সিটিটা পেয়ে যাবেন। তো এখন আরও কিছু এক্সাম্পল আমি দিই। নাম্বার 1,
A metal block has a mass of 0.750 gram, 60% of the mass is magnesium, and the remainder is copper. The density of the magnesium is 1.7 into 1.7 gram per centimeter cube. The density of the copper, 9 gram per centimeter cube. What is the density of the block? What is the density of the block? তাহলে এখানেও আমি সেম জিনিসটা যাচ্ছি, এটা যদিও বা ম্যাগনেশিয়াম আর কপারের একটা মিক্সচার দিয়ে এটা বানানো, বেসিক্যালি কম্পোজিশন অফ ম্যাগনেশিয়াম অ্যান্ড কপার। তা আমি টোটাল মাস ডিভাইড বাই টোটাল ভলিউমেই করবো, সেম একদম ইকুয়াল ফর্মুলা দিয়ে। যে বেসিকটা আমি বললাম, যে বেসিকটা টোটাল মাস ডিভাইড বাই টোটাল ভলিউম, ওটাই ইউজ করবো। তাহলে এখানে 75 গ্রাম হচ্ছে টোটাল মাস অফ দ্য ব্লক, তাহলে 60% অফ দ্য ম্যাগনেশিয়াম, তাহলে 750 গ্রামের 750 গ্রামের যদি আমরা 60% করি, তাহলে এটা আসবে 450 গ্রাম। 450 গ্রাম, তাহলে বাকিটা হচ্ছে কপার। দ্যাট মিনস 750 গ্রামের 40% হচ্ছে কপার, যেটা হবে কত, বেসিক্যালি 300 গ্রাম। টোটাল তাহলে কত হবে, 750 গ্রাম। এরপরে ইন্ডিভিজুয়াল ভলিউমগুলো আমাদের জানা উচিত। তাহলে যদি জানি, মানে যদি জানতে চাই, তাহলে করতে পারি কি, আবার সেম ফর্মুলা, মাস ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস ডিভাইড বাই ভলিউম, তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু মাস ডিভাইড বাই ডেন্সিটি। তো এটা কাটটা বের করতেছি প্রথমে, প্রথমে আমরা ম্যাগনেশিয়ামটা বের করতেছি। তাহলে ম্যাগনেশিয়ামের মাস কত পেলাম আমরা, 450। ম্যাগনেশিয়ামের এর ডেন্সিটি হচ্ছে কত, 1.7। তাহলে 450 ডিভাইড বাই 1.7 যদি করি, 450 ডিভাইড বাই 1.7, এটা আসতেছে হচ্ছে 264.7 ভলিউম, সেন্টিমিটার কিউবে ডেফিনেটলি। তারপরে যদি এয়ারটা বের করি, কারটা আমরা যদি এরপরে কপারেরটা বের করি, কপারের ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই ভলিউম অফ কপার। তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু হচ্ছে মাস ডিভাইডেড বাই ডেন্সিটি। মাস হচ্ছে আমরা 300 গ্রাম, ডিভাইডেড বাই ডেন্সিটি 9। তাহলে 300 ডিভাইড বাই 9 করলে 300 ডিভাইড বাই 9, এটা আসতেছে আপনার 33.3। তাহলে এখন আমরা মিক্সচারের ফর্মুলা যদি, মানে মিক্সচার বেসিক্যালি হচ্ছে মেটাল ব্লকটার যদি আমরা ডেন্সিটি বের করতে চাই, তাহলে টোটাল মাস কত, কপার আর ম্যাগনেশিয়াম মিলে, কপার আর ম্যাগনেশিয়াম মাস মিলে হচ্ছে 750, ডিভাইডেড বাই তাদের ভলিউম হচ্ছে, ম্যাগনেশিয়ামের ভলিউম পাইছি আমরা 264.7 প্লাস 33.3 হচ্ছে কপারের ভলিউম। তাহলে 750 ডিভাইডেড বাই 264.7 প্লাস 33.3, তাহলে এটা পাচ্ছি আমরা 2.51। তাহলে রাউন্ড অফ করলে হবে 2.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো দ্যাট ইজ দ্য ডেন্সিটি অফ দ্য ব্লক, নাম্বার 1। এরপর নাম্বার 2তে যাই। দ্য ডেন্সিটি অফ দ্য ওয়াটার ইজ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব অ্যান্ড দ্য ডেন্সিটি অফ দ্য গ্লিসারিন ইজ 3 gram per centimeter cube. Water is added to a measuring cylinder containing 40 centimeter of glycerin. গ্লিসারিনের ভলিউমটা দেওয়া আছে আমাদের এখানে। So that the density of the mixture is 1.1, তাহলে মিক্সচারের ডেন্সিটিটা দেওয়া আছে। Assume that mixing process does not change the total volume of the liquid. এর মিনিং হচ্ছে গ্লিসারিনের ভলিউম যা ছিল, ওয়াটার যেটা অ্যাড করছে সেটার ভলিউম ছিল, টোটাল ভলিউমটা ওটাই, চেঞ্জ হয়নি বেসিক্যালি তাদের। তাহলে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য ওয়াটার অ্যাডেড? তাহলে আমরা একটা কাজ করি, এটা আগে মুছে দিই এগুলো যেগুলো করছি। তাহলে আপনারা চিন্তা করেন, আপনারা সবাই ট্রাই করেন পজ দিয়ে, এরপরে সলিউশনে দেখেন। ওকে, আমি সলিউশনটা স্টার্ট করতেছি। তাহলে আমাদের দেওয়া আছে কি, এখানে ওয়াটারের ডেন্সিটি দেওয়া আছে, কী কী দেওয়া আছে আগে সেটাগুলো একটু লিখে নিই। 1, তারপরে হচ্ছে গ্লিসারিনের ডেন্সিটি দেওয়া আছে, সেটা হচ্ছে 1.3, আর ওয়াটারের ভলিউমটা দেওয়া আছে, সেটা হচ্ছে, সরি, গ্লিসারিনের ভলিউমটা দেওয়া আছে, গ্লিসারিনের ভলিউমটা হচ্ছে 40 সেন্টিমিটার কিউব, গ্লিসারিনের ভলিউম 40 সেন্টিমিটার কিউব। মিক্সচারের ডেন্সিটি দেওয়া আছে, সেটা হচ্ছে 1.1। তো আবার সেম এই কনসেপ্টটা ইউজ করবো, ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই ভলিউম। তাহলে এখন যদি মিক্সচারের ডেন্সিটি যদি আমরা লিখতে চাই, তাহলে এটা লেখা উচিত কী হবে, মাস অফ ওয়াটার প্লাস মাস অফ গ্লিসারিন ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ
গ্লিসারিন। তাহলে এইখান থেকে এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি মাস ইজ ইকুয়াল টু হচ্ছে কি ডেন্সিটি ইন্টু ভলিউম। তাহলে এখন এই জায়গায় আমরা যদি ওয়াটারের মাসের জায়গায় তাহলে আমরা লিখতে পারি ডেন্সিটি অফ দ্য ওয়াটার ইন্টু ভলিউম অফ দ্য ওয়াটার প্লাস মাস অফ দ্য গ্লিসারিনের জায়গায় সিমিলার ডেন্সিটি অফ দ্য গ্লিসারিন ইন্টু ভলিউম অফ দ্য গ্লিসারিন, নিচে তো হচ্ছে কি VW প্লাস VG। তো এখন এটাকে যদি আমরা একটু ফার্দার আগায় নিয়ে যাই, সলভ করি, তাহলে এখানে দেখেন আমি এদিক দিয়ে করতেছি, একটু জায়গা যেহেতু নাই এখানে। ডেন্সিটি অফ দ্য ওয়াটার কত 1, আর ভলিউম অফ ওয়াটার বের করতে হবে। তারপরে হচ্ছে ডেন্সিটি অফ দ্য গ্লিসারিন হচ্ছে 1.3 ইন্টু ভলিউম অফ গ্লিসারিন হচ্ছে 40। আচ্ছা, নিচে হচ্ছে ভলিউম অফ ওয়াটার যেটা অ্যাড করছে সেটা এটা বের করতে হবে, আর গ্লিসারিনের ভলিউম হচ্ছে কত 40, আর এদিকে ইকুয়াল টু মিক্সচার ডেন্সিটি অফ দ্য মিক্সচার হচ্ছে 1.1। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে আনসার আসবে ডি যদি সলভ করেন। এরপর নাম্বার 3টা ট্রাই করেন, এই কোয়েশ্চেনটা পড়ে নিজেরা ট্রাই করেন পজ দিয়ে ভিডিওটা, এরপর আমার সলিউশনটা দেখি। তো নাম্বার 3, full fat milk is made up of fat-free milk with fat. A volume of 1 into 10 to the power minus 3 meter cube of full fat milk has a mass of 1.035 kg. It contains 40% fat by volume. The density of fat-free milk is 1.040 into 10 to the power 3 kg per meter cube. What is the density of the fat? এখানে প্রথমে একটা ইনফরমেশন বলে রাখি, দেখেন আপনাকে যখন এত প্রিসাইসলি 3 ডেসিমাল প্লেস পর্যন্ত দেখেন সবগুলো ভ্যালু দিয়ে রাখছে, তাহলে আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন বেশি রাউন্ড অফ করিয়েন না, ক্যালকুলেটারে যে ভ্যালুটা আসবে ওটাও অলমোস্ট আপনি কি 3 ডেসিমাল প্লেস পর্যন্ত তারা যেভাবে রাখছে সেভাবে রাখতে চাইবেন, কারণ না সেক্ষেত্রে দেখা যাবে না হলে অপশানগুলোতে এটাতে নাও হইতে পারে, কিন্তু অন্যান্য ম্যাথসগুলোতে দেখবেন অপশানগুলো খুব কাছাকাছি চলে আসবে। তো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে কি আপনি ওদের প্রিসিশনটা মেনটেন করার চেষ্টা করবেন, যে ভ্যালুগুলো দিচ্ছে যত প্রিসিশনে ওভাবে আপনি কি আপনার ভ্যালুগুলো রাখার চেষ্টা করবেন। তাহলে ভলিউম অফ দ্য ফুল ফ্যাট মিল্ক, এটার ভলিউমটা দেওয়া আছে, তারপরে হচ্ছে আপনার ফুল ফ্যাট মিল্ক হ্যাজ এ মাস অফ দেওয়া আছে, এটা it contains 40% of the fat by volume and density of the fat-free milk হচ্ছে এত। তাহলে আমরা একটা কাজ করি, এভাবে লিখতে পারি, দেখেন আমরা বলতে পারি এখানে 40% মানে 4% হচ্ছে ফ্যাট, তাহলে বাকি 96% হচ্ছে আপনার ফ্যাট ফ্রি মিল্কের ভলিউম। তাহলে এখন আমরা টোটাল ভলিউম কত বলছে 1, তাহলে 1-এর যদি আমরা 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা হচ্ছে টোটাল ভলিউম অফ দ্য মিক্সচার, মানে ফুল ফ্যাট মিল্কের ভলিউম ইন্টু আমরা যদি 4% করি, বেসিক্যালি 96% দিয়ে আগে কি বের করি ফ্যাট ফ্রি মিল্কের ভলিউমটা বের করি, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে এটা আস্তে আস্তে কত 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব, আর বাকিটা হচ্ছে ফ্যাটের ভলিউম। এরপরে আমরা মাস দেওয়া আছে, দ্য ডেন্সিটি অফ দ্য ফ্যাট ফ্রি মিল্কের মাস দেওয়া আছে, আমরা ভলিউমটা বের করলাম, তাহলে এখান থেকে আমরা মাস অফ দ্য ফ্যাট ফ্রি মিল্ক বের করতে পারি। তাহলে মাস ইজ ইকুয়াল টু হচ্ছে ডেন্সিটি ইন্টু ভলিউম, তাহলে ডেন্সিটি হচ্ছে তার 1.040 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ভলিউম, তাহলে মাসটা পেয়ে যাবো আমরা 0.9984 কেজি। এটা হচ্ছে কার মাস? ফ্যাট ফ্রি মিল্কের মাস। ওকে, আচ্ছা, তাহলে এরপরে দেখেন আমরা যদি ডেন্সিটি অফ দ্য ফ্যাট বের করতে চাই, যেহেতু অলরেডি ফ্যাটের ভলিউমটা আমরা এখান থেকে বের করতে পারবো,
তাহলে আমাদের ম্যাসটাই বের করতে হবে না? তাহলে আমরা এভাবে লিখতে পারি টোটাল ম্যাস যেটা ফুল ফ্যাট মিল্কের ম্যাস 1.035 ইজ ইকুয়াল টু প্লাস ফ্যাটের মাস অফ দ্য ফ্যাট প্লাস মাস অফ দ্য ফ্যাট ফ্রি মিল্ক যেটা হচ্ছে 0.9984। তাহলে এখান থেকে আমরা কোনটা বের করি? মাস অফ দ্য ফ্যাট বের করি। তাহলে সাবট্রাক্ট করলে কত হবে? 1.035, এটা আসতেছে 0.0366। তাহলে মাস অফ দ্য ফ্যাট পেয়ে গেছি। ভলিউম অফ দ্য ফ্যাট হচ্ছে 4% অফ দ্য 1 ইন্টু 10⁻³ তাহলে এটা আসতেছে আপনার 4 ইন্টু 10⁻⁵। তাহলে এখন যদি আমরা ডেন্সিটির ফর্মুলা ইউজ করি মাস ডিভাইড বাই ভলিউম, দ্যাট ইজ 0.0366 ডিভাইড বাই 4 ইন্টু 10⁻⁵। তাহলে এটা আসতেছে 915 কেজি পার মিটার কিউব। তো এটা ইকুইভ্যালেন্ট টু হচ্ছে আনসার বি। এগুলো হচ্ছে ডেন্সিটি কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে করালাম। আশা করি ডেফিনেটলি আপনাদেরকে কী করবে, এগুলো হেল্প করবে। ইজি এবং হার্ড দেখেই আমি কয়েকটা 3টা এক্সাম্পল সিলেক্ট করলাম যেগুলো পাস পেপার সলভ করতে আপনাদের ডেফিনেটলি ডেন্সিটি কোয়েশ্চেনগুলো কীরকম হয় আমাদের পাস পেপারে ডেফিনেটলি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছে। এরপরে আমি মুভ করতেছি কোথায়? ডেন্সিটি পড়ালাম, এরপরে প্রেশারে যাচ্ছি। প্রেশার আমি এখান থেকে শুরু করতেছি এরপরে আমাদের আগের নোটসের পরে। তাহলে প্রেশারকে আমরা ডিফাইন করি কীভাবে? ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া। তারপর হাইড্রোস্ট্যাটিক প্রেশার যেটা, সেটা ডেরিভেশন কিন্তু আমাদের সিলেবাসে আছে, লাগবে। হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেসিক্যালি ফ্লুইডের প্রেশার আর কি, লিকুইড অ্যান্ড গ্যাস। তাহলে এখন আমরা যদি দেখেন এটার ডেরিভেশনটা বোঝানোর জন্য আমরা ধরেন একটা কন্টেনার ড্র করলাম এরকম। এই কন্টেনারের মধ্যে একদম ফুল কি আছে, একদম ফিল আপ করা হচ্ছে লিকুইড, একদম লিকুইড সব জায়গায়। তাহলে আমি যদি বলি এখানে লিকুইড কি কোনো প্রেশার দিবে এই জায়গায়? এই কন্টেনারের মধ্যে যে লিকুইডটা আছে একদম মিডলে বললাম আর কি, এখানে প্রেশার দিবে? প্রেশার থাকবে লিকুইডের কারণে, হ্যাঁ থাকবে। কেন? কারণ স্যার প্রেশার মানে হচ্ছে ফোর্স ডিভাইড বাই এরিয়া। তাহলে এই পয়েন্টের উপরে যে লিকুইডগুলো আছে ডেফিনেটলি তাদের ওয়েটের কারণে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে। তাহলে ফোর্স থাকলে ডেফিনেটলি এই পয়েন্টে কী থাকবে, একটা প্রেশার থাকবেই। তাহলে আমরা ধরেন একদম বেসটাতে, একদম তার বেস যেটা, বেসের মধ্যে আমরা এই বেসের লিকুইড যেটা প্রেশার দিচ্ছে কন্টেনারের বেসে সেটা বের করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমি ধরেন বললাম এটা, এই ড্যাপটা হচ্ছে কত, হাইটটা হচ্ছে এইচ আর এরিয়াটা ধরলাম এ। তাহলে সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি প্রেশারের ডেফিনিশন যেটা ইউজ বললাম এখন সেটা যদি ইউজ করি, প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইড বাই এরিয়া। তাহলে এখানে বলেই দিলাম আমরা এখানে ফোর্সটা হচ্ছে বেসিক্যালি দ্য ওয়েট অফ দ্য লিকুইডের কারণে। তাহলে আমরা ডাব্লিউ লিখতে পারি ডিভাইড বাই এরিয়া হচ্ছে বেসের এ। তাহলে আমরা ডাব্লিউর জায়গায় এমজি, এরিয়া তো আছেই, আর মাসের জায়গায় আমরা কিন্তু লিখতে পারি ডেন্সিটি ইন্টু ভলিউম। কিছুক্ষণ আগে আমরা যে ফর্মুলাগুলো শিখে আসছি ডেন্সিটির ওখান থেকেই। এরপরে জি ডিভাইড বাই এরিয়া, ডেন্সিটি ইন্টু ভলিউম। ভলিউমের জায়গায় আমরা দেখেন এটা লিকুইডের ভলিউমটা আর কি, এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি কন্টেনারের ভলিউমটা, তো না? তাহলে কন্টেনারের ভলিউমটা কী হবে? এ ইন্টু এইচ ইন্টু জি, তারপরে হচ্ছে ডিভাইড বাই এ, এরিয়া ক্যান্সেল আউট, তাহলে ফাইনাল আসতেছে কি এইচ রো জি। তাহলে প্রেশার ডিউ টু লিকুইড at a certain point is P is equal to H rho G.
তাহলে চেঞ্জ ইন প্রেশারের জন্য আমি লিখতে পারি চেঞ্জ ইন ডেপথ ইন্টু রো জি। তো এখানে কিছু কথা আমি বলবো, দেখেন কথাগুলো হচ্ছে একটু মাথায় রাখবেন। এই ড্যাল এইচ যেটা বললাম বা এইচ যেটা বললাম সেটা হচ্ছে ডেপথ অফ দ্য লিকুইড, নট হাইট। ডেপথ অফ দ্য লিকুইড। অনেক সময় আপনাদের কনফিউশন থাকে, ধরেন আমি এই পয়েন্টে প্রেশার বললাম, তো আপনারা এই হাইটটা কনসিডার করতে চান, যেটা রং। তাহলে আমি বলতেছি বারবার কি, একদম ওয়াটারের যে সারফেস ওখান থেকে আপনাকে কি টপ মেনিসকাস যেটা, ওখান থেকে আপনাকে কি কনসিডার করতে হবে, ড্যাপটা কনসিডার করতে হবে। কারণ প্রথম দিকেই বলে আসি, দ্য ওয়েটের কারণেই, লিকুইডের ওয়েটের কারণেই এই পয়েন্টে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে। তাহলে ডেফিনেটলি আপনার কোনটা নেওয়া উচিত, এটা উপরে ড্যাপটাই তো নেওয়া উচিত, নট হাইট। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ইনফরমেশন। এটা আপনারা জানেন অলরেডি, আমি তারপরে ইনফরমেশনটা বলতেছি। সেম ডেপথের মধ্যে ধরেন আপনি এই জায়গায় যদি একটা ছিদ্র করে দেন, এই কন্টেনারে এই জায়গায় যদি একটা ড্রিল করেন, একটা স্লিট বা একটা হোল করেন, তাহলে এখান দিয়ে যে প্রেশারে, যে রেটে আপনার ওয়াটারগুলো বের হবে, ফ্লো হবে, আপনি যদি সেম লেভেলে এই সেম ড্যাপথে যদি অনেকগুলো কী করেন, অনেকগুলো যদি ছিদ্র করেন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, তাহলে সবগুলো দিয়ে সেম রেটে বের হবে। কেন? কারণ প্রেশার সেম, স্যার। সেম লেভেলে প্রেশার সেম থাকবে। লজিকটা যদি দিই, লজিকটা হচ্ছে কি ড্যাপথ সেম সবগুলোর, সেই জন্য। ওকে, তাহলে আমরা একটা ইনফরমেশন লিখে রাখি, মনে রাখবেন, অ্যাট সেম লেভেল অফ ওয়াটার, অ্যাট সেম লেভেল অফ ওয়াটার, level of water, pressure is same. Pressure is same. Number two, এই যে আমরা del P is equal to del H rho G, এই ফর্মুলাটা, it can be used for both liquid and gas, এটা ফ্লুইডের জন্য। আরেকটা জিনিস আমি বলে রাখি, ধরেন আপনার এটা হচ্ছে লেভেল অফ দ্য সারফেস ওয়াটারের বা লিকুইডের। তো আপনি সার্টেন পয়েন্টে যখন, এই পয়েন্টে যখন প্রেশার বের করতেছেন, যদি ডিউ টু লিকুইড প্রেশার বের করেন, তাহলে এই ড্যাপটা নেওয়ার পর আমরা যদি ফর্মুলাতে বসাই এইচ রো জি, তাহলে এই প্রেশার যেটা বের হবে, ইটস অনলি ডিউ টু দ্য লিকুইড। তাহলে যদি টোটাল প্রেশার বা প্রেশার যদি বের করতে চান এই পয়েন্টে, অ্যাকচুয়াল প্রেশারটা, সেটা হবে উপরে যে অ্যাটমসফিয়ার প্রেশারটা থাকবে সেটা সহ। তাহলে পি এ প্লাস পি এল, এই পয়েন্টের প্রেশার। আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা দিয়েই শুরু করি। এটা তারপরে আমরা পাসওয়ার্ড থেকে কিছু এক্সাম্পল করব। ধর আমি এরকম ইউ শেপের একটা ম্যানোমিটার বলে এগুলোকে, যদিও ও লেভেল আমাদের ছিল না, এটা ও লেভেলে অমিট হয়েছিল সিলেবাস থেকে। এটা ক্লোজ অ্যান্ড, ক্লোজ অ্যান্ড। আচ্ছা, এখানে আপনি কিছু কি দেখলেন, ধরেন আপনি এই জায়গায় আপনি লিকুইড রাখছেন, লিকুইডের এই জায়গায় ধরেন একটা ডিফারেন্ট টাইপ অফ লিকুইড বললাম, এখানে একটা লিকুইড আছে, এই রেড কালার যেটা, সেটা এটার ডেন্সিটি ধরেন আমি বললাম রো টু। আর এইখানে, আর এই জায়গায় আপনি আরেকটা লিকুইড রাখছেন, এই জায়গায় আরেকটা লিকুইড রাখছেন, এটার ডেন্সিটি হচ্ছে ধরেন আমি বললাম রো ওয়ান, ব্ল্যাক কালারটার। তাহলে এই অবস্থায় সেটা স্যাটেল আছে, কোনো দিকে মুভ করতেছে না, স্যাটেল আছে। আর এই জায়গায় যেহেতু ক্লোজ অ্যান্ড, এখানে কিছু ট্র্যাপড ইয়ার আছে, ট্র্যাপড ইয়ার বা ট্র্যাপড গ্যাস যেটাই বলেন না কেন। তাহলে যেহেতু এটা এই দিক দিয়ে খোলা, এই মুখটা কিন্তু ওপেন, এই অ্যান্ডটা, তাহলে ডেফিনেটলি এই জায়গায় কী থাকবে, অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকবে। এখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার পিএ দিয়ে ডিনোট করি। আর যে কনসেপ্টটা আমি বললাম যে লিকুইডের সেম লেভেলের প্রেশার সেম থাকে, তার মানে আমরা বলতে পারি এই অ্যান্ডের এই পয়েন্টে যে প্রেশারটা হবে আর এইখানের প্রেশারটা দুটোটা অবশ্যই কী হবে, সেম হবে প্রেশার। তাহলে এখন আমি ধরেন এই ইনফরমেশনগুলো যদি দিয়ে দিই, কোন ইনফরমেশনটা, ধরেন এই এতটুকু ডেপথটা হচ্ছে আমি বললাম কত, এইচ ওয়ান, এই এতটুকু ডেপথটা এইচ ওয়ান, তাহলে এটাও হচ্ছে কত, এইচ ওয়ানের ডেপথটা। আর এটা বললাম কত, এইচ টু, এইচ টু। তাহলে আমরা বলতেছি, আবার বলি যে লিকুইডের সেম লেভেলে অবশ্যই প্রেশার কী থাকবে, সেম থাকবে। তাহলে এই পয়েন্টের প্রেশার আর এই পয়েন্টের প্রেশার দুটোটা ইকুয়াল। তাহলে এই পয়েন্টটাতে প্রেশার দিচ্ছে কে, উপর থেকে অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে, ওকে, ও আছে, প্লাস এই এইচ ওয়ান
হাইডের এই H1 ডেপথের যে লিকুইডের কলামটা সেটাই এই পয়েন্টে আর মানে প্রেশার দিচ্ছে অ্যাটমসফিয়ার প্রেশারের সাথে। তাহলে অ্যাটমসফিয়ার প্রেশার প্লাস এই হাইডের লিকুইড কলামের প্রেশারটা কত হবে অ্যাকর্ডিং টু ফর্মুলা H1 ρ1 G ইজ ইকুয়াল টু এই পয়েন্টে ইজ ইকুয়াল টু দিলাম মানেও কেন সেম লেভেলের প্রেশার সেম থাকে, তাহলে এই পয়েন্টে প্রেশার দিচ্ছে কারা কারা। উপরে ট্র্যাপড এয়ার আছে, ট্র্যাপড এয়ারের প্রেশারে ধরলাম পি, ট্র্যাপড এয়ারের প্রেশারে ধরলাম পি প্লাস এই কলমের যে লিকুইডটা যার ডেন্সিটি রো সে তার একটা প্রেশার আছে এই পয়েন্টে, তার দোনোটা মিলেই বেসিক্যালি এই প্রেশারটাকে ব্যালেন্স করতেছে। তাহলে ট্র্যাপড এয়ারের প্রেশার প্লাস এই কলমের লিকুইডের প্রেশার কী হবে H ρg, H মানে ড্যাম্প, তাহলে এখানে ড্যাম্প কত H1 প্লাস H2, তার ডেন্সিটি কত বলছি ρ2G। এটা একটু মনে রাখবেন, এটা একটা এক্সাম্পল দিলাম আমরা, এরকম অনেকগুলো ম্যাথস আপনি পাস পেপারে পাবেন। আমি এখন করবো কয়েকটা, আপনাদেরকে নিজেরাও চেষ্টা করবেন। সে এক্সাম্পল করাচ্ছি আমি পাস পেপারে, যাতে আইডিয়াগুলো ক্লিয়ার হয় কীরকম কোয়েশ্চেন আসতে পারে আমাদের এখানে। নাম্বার 9 থেকে শুরু করি প্রথমে। নাম্বার 9-এ দেখেন a closed U-shaped tube contains a stationary liquid of density rho. One side of the tube contains a gas at pressure P1 and other side contains a gas at pressure P2 as shown. The acceleration of free fall is G. Which equation is correct? তার দুই দিকেই কিন্তু কি ক্লোজ আয়ন, তাহলে এখানে ভেতরে যারা থাকবে তারাই প্রেশার ক্রিয়েট করবে। তাহলে আমরা জানি লিকুইডের সেম লেভেলের প্রেশার সেম থাকে, তাহলে এই পয়েন্টে যে প্রেশারটা হবে আর এই পয়েন্টে যে প্রেশারটা হবে দুটোটা কী হবে ইকুয়াল হবে। তাহলে এই পয়েন্টে প্রেশার দিচ্ছে কারা, এই পয়েন্টে আছে ট্র্যাপড এয়ার যেটা আছে ট্র্যাপড গ্যাস তার প্রেশার যেটাকে তারা P2 বললো, প্লাস এই কলামের যে লিকুইডটা তার প্রেশার সেটা হচ্ছে কত, তার হাইট হচ্ছে আমরা বলতে পারি এখানে y মাইনাস জ্যাড, y মাইনাস জ্যাড হচ্ছে তার হাইট, আর তার ডেন্সিটি কত বলছে রো জি তো আছে ইজ ইকুয়াল টু, আর এই পয়েন্টে প্রেশার দিচ্ছে কে, এই পয়েন্টে প্রেশার দিচ্ছে শুধু কি গ্যাস যেটা ট্র্যাপড হয়েছে যার প্রেশার P1 বললো সেটা। তাহলে আমরা P2 প্লাস ওয়াই মাইনাস জ্যাড রো জি ইজ ইকুয়াল টু P1 বলতে পারি। তাহলে কোন ইকুয়েশনটা কারেক্ট, তাহলে আমরা যদি একটু অ্যারেঞ্জ করি দেখে মনে হয় সিমিলার টু মনে হচ্ছে কার সাথে সি এর সাথে, তাহলে আনসার হচ্ছে সি। ওকে, এরপর আরেকটা কোয়েশনে যাই। আমি তো বলতে ভুলে গেছিলাম, যখনই কোনো স্টার্ট করব পজ দিয়ে প্রথমে আপনার সলভ করার কি চেষ্টা করবেন। যদি পেরে যান সলিউশন তাহলে তো এক্সেলেন্ট, তাহলে আপনার কনফিডেন্টটা বাড়বে। তারপরে সলিউশনটা আমার সাথে দেখে মিলাই নিন আমি কীভাবে করছি সেটা। তবে সবসময় আমার কি অ্যাডভাইস থাকবে, ডেফিনেটলি আপনাদেরকে ক্লাসে যখন আমি করাই তখনও কিন্তু সেম কাজ করি, প্রথমে কোয়েশনটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিই, আপনারা ট্রাই করেন, তারপরে ম্যাক্সিমাম যদি পারেন ফাইন, এরপরে আমি করে দিই। আপনারাও এভাবেই ট্রাই করবেন এই ভিডিওটা দেখার পর। এরপরে আমরা যাচ্ছি নাম্বার 1 কোয়েশনে, সেম কাজ বলবো, সেম কথা বলবো, ট্রাই করিয়েন, আগে কোয়েশনটা পড়েন, ট্রাই করেন, পজ দিয়ে ভিডিওটা, তারপরে সলিউশনটা দেখেন। Air is trapped inside a glass bulb which is immersed in water and attached to a U shape containing mercury. The densities of water and mercury are rho W and rho M respectively. The surface of the water is open to the atmosphere where the atmosphere pressure is P. আচ্ছা, atmospheric pressure is P. তাহলে the acceleration of free fall is G. What is the pressure of the air in the glass bulb? ইন দ্য গ্লাস বাল্বে, তার মানে হচ্ছে এই জায়গায় প্রেশারটা বের করতে হবে, এই জায়গার প্রেশারটা। তাহলে আবার সেম কনসেপ্টে ইউজ করবো। দেখেন এটা কিন্তু ক্লোজ, এই ক্লোজ হলে আমরা কিন্তু শুধু তার ভেতরের প্রেশারগুলোই কনসিডার করব। তাহলে এই ক্ষেত্রে লিকুইডের সেম লেভেলে যেহেতু প্রেশার সেম হয়, তাহলে আমরা বলতে পারি এইখানে যে প্রেশার আর এই পয়েন্টের যে প্রেশার দুটোটা কী হবে ইকুয়াল হবে। তাহলে এই পয়েন্টে প্রেশার দিচ্ছে কে, ওই যে ট্র্যাপড এয়ার গ্লাস বাল্বের মধ্যে যে এয়ারটা আছে তার প্রেশার, যেটা ধরলাম সাধারণ পি, প্লাস আরেকটা হচ্ছে এই পয়েন্টে প্রেশার দিচ্ছে, এই পয়েন্টে প্রেশার দিচ্ছে এই কলামের লিকুইডটা মার্কারিটা। তাহলে তার হাইটকে আমরা বের করতে পারবো, হ্যাঁ তার হাইটটা দেওয়া আছে অলরেডি, সেটা হচ্ছে HM। তাহলে HM রো এম জি, এটা হচ্ছে এই পয়েন্টের প্রেশার ইজ ইকুয়াল টু দ্য প্রেশার অ্যাট দ্যাট পয়েন্ট।
তাহলে এইখানে প্রেশার দিচ্ছে কে? এখানে প্রেশার দিচ্ছে হচ্ছে আপনার ধরেন এই লিকুইডটা মানে ওয়াটারটা তো আসেই, প্লাস উপরে কি আছে, যেহেতু ওপেন এটা পুরোতে অ্যাটমসফিয়ারিক প্রেশার আসেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস এই এই হাইডের যে ওয়াটারটা তার প্রেশার এই পয়েন্টে। তাহলে তার হাইট কত বলছে, HW, ওয়াটার ডেন্সিটি বলছে ρW G। তাহলে আমরা যদি অ্যারেঞ্জ করি, যেহেতু আমাদেরকে ওকে সাবজেক্ট বানাইতে বলছে, তাহলে P ইজ ইকুয়াল টু হবে PA প্লাস HW ρW G মাইনাস HM ρM G। তো এটা কোথায় আছে? এটা মনে হয় বিতে আছে। তাহলে আনসার হচ্ছে কি বি। এরপর আরেকটা কোয়েশ্চেন করবেন এখানে, বাকিটা হোমওয়ার্ক থাকবে এগুলোর, বাকিটা হোমওয়ার্ক। নাম্বার 6টা ট্রাই করেন আগে। তাহলে দেখেন সলিউশনটা। দ্য ডেন্সিটি অফ এয়ার অন দ্য আর্থ ডিক্রিজেস অলমোস্ট linearly with height from এত 1.22 kg per meter cube at sea level to 0.74 kg per meter cube and an altitude of 5,000 meter. Atmospheric pressure at the Earth's surface on a particular day is 100,000 Pascal. The value of G between the Earth's surface and an altitude of 500 meter can be considered to have a constant value of 9.7, যেটা আমরা কনস্ট্যান্ট ধরে নিতে বলছে 9.7. হোয়াট উইল বি দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যান্ড অ্যালটিটিউড অফ 5,000 মিটার। তাহলে ঘটনাটা হচ্ছে এরকম, দেখেন এটা যদি সি লেভেল হয়, তাহলে ধরেন এই অ্যালটিটিউড 5,000 উপরে, সি লেভেল থেকে 5,000 মিটার উপরে, এইখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার কত হবে সেটা আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে এই পয়েন্টে প্রেশার কত হবে সেটা। তাহলে এখন তারা বলছে এই 5,000 সি লেভেল থেকে একদম 5,000 মিটার অ্যালটিটিউডে ডেন্সিটি অফ দ্য এয়ার লিনিয়ারলি কী করে ডিক্রিজ করে। ওকে, আর জি এর ভ্যালু আমাদেরকে বলছে 9.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিতে। ওকে, তাহলে এটার জন্য আমি যদি একটা গ্রাফ করি, দেখেন গ্রাফটা করতেছি কার সাথে, গ্রাফটা করতেছি আমরা, এদিকে হচ্ছে ডেন্সিটি আর এদিকে হচ্ছে আপনার হাইট, যদি বলতে পারেন হাইটও বলতে পারেন, মানে সি লেভেল থেকে আমি সি লেভেল থেকে 5,000 মিটার পর্যন্ত এদিকে অ্যালটিটিউডটা কনসিডার করতেছি। তাহলে যেহেতু তারা বলছে একদম আপনার যত আপনি উপরে যাচ্ছেন সি লেভেল থেকে তত ডেন্সিটি ডিক্রিজ করতেছে লিনিয়ারলি, তাহলে 5,000-এ এসে এই অ্যালটিটিউডে এসে তার ডেন্সিটি কত বললো 0.74। আর সি লেভেল থেকেই তো আমরা ডিস্টেন্সটা কাউন্ট করা বা অ্যালটিটিউডটা কাউন্ট করে স্টার্ট করছি, তাহলে সি লেভেলে তার ডেন্সিটি ছিল 1.22। তাহলে আমরা গ্রাফ করলাম, এটা বেসিক্যালি কিসের ডেন্সিটি ভার্সেস হাইট বলতে পারেন বা ড্যাপথ বলতে পারেন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই গ্রাফের গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট নাই, এরিয়া দ্য গ্রাফ কাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই গ্রাফের এরিয়া হচ্ছে বেসিক্যালি রো ইন্টু ড্যালেজ বলতে পারেন আপনি, যেহেতু আমি এক্স এক্সিসে কি অ্যালটিটিউডটা রাখছি সেজন্য। ডেন্সিটি ইন্টু ড্যালেজ হচ্ছে এই গ্রাফের এরিয়া দ্য গ্রাফ। তাহলে আমরা যদি এই এটার সাথে যদি কম্পেয়ার করি আমাদের ইকুয়েশন যেটা প্রেশারের, সেটা হচ্ছে কি ডেল পি ইজ ইকুয়াল টু আমরা বলছিলাম ডেল এইচ রো জি, এটা যদি আমরা কম্পেয়ার করতে পারি, তাহলে এখানে দেখেন এই গ্রাফের এরিয়া দ্য গ্রাফ, এই গ্রাফের এরিয়া দ্য গ্রাফ হচ্ছে ডেল এইচ ইন্টু রো। তাহলে এরিয়া দ্য গ্রাফটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করবে ডেল এইচ ডেল পি ডিভাইড বাই জিকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা এই গ্রাফের এরিয়া দ্য গ্রাফটা কি বের করি। তাহলে এরিয়ার গ্রাফ যদি বের করি, তাহলে দেখেন এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের জন্য যদি আমরা ফর্মুলা ইউজ করি, তাহলে হাফ ইন্টু সাম অফ টু প্যারালাল সাইড, তাহলে একটা হচ্ছে 0.74 প্লাস আর একটা হচ্ছে 1.22 ইন্টু হাইট, হাইট হচ্ছে এখানে বেসিক্যালি 5,000টাই। তো এটা করলে এটা আসছে 4900, আশা করি ভুল হয়নি আমারটা, 4900 ক্যালকুলেশনটা। এরপর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি ডেল পি ডিভাইড বাই জি ইজ ইকুয়াল টু 4900। তাহলে ডেল পি ইজ ইকুয়াল টু হচ্ছে 4900 ইন্টু 9.7 ইন্টু 9.7
47530. 47530 Pascal, change in pressure. Del P. তাহলে বেসিক্যালি এই del Pটা হচ্ছে কি, ধরেন আপনার এইখানের প্রেশার, এইখানে যে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা দিচ্ছে PA, ধরেন এটাই আমরা বের করব। আর এইখানে যে প্রেশারটা দিচ্ছে অ্যাটমসফিয়ার টোটাল, এই দুটো পয়েন্টের কি ডিফারেন্স। তাহলে আমরা এইখানে প্রেশারটা আমরা জানি সি লেভেলে, সেটা হচ্ছে কত, 100,000 প্যাসকেল মাইনাস, তাহলে এই পয়েন্টের প্রেশারটা বের করব PA, তাহলে PA ইজ ইকুয়াল টু, মানে 5,000 অ্যালটিটিউডের প্রেশারটা বের করবো PA যেটা, তাহলে PA ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা যদি অ্যারেঞ্জ করি ইকুয়েশনটা, 100,000 মাইনাস ডেল P, তাহলে 100,000 মাইনাস ডেল P, তাহলে আসছে 52,470, তাহলে 52,470, তাহলে এখানে অপশন হচ্ছে রাউন্ড অফ করলে আনসার সি আসে, এটা যদি সিগনিফিকেন্ট ফিগার অ্যাসেপ্ট যদি মেনটেন করা হয়। আই হোপ দ্যাট ইজ কারেক্ট। আমি আনসার চেক করে নিই, আমার আনসার মানে আমার ক্যালকুলেশন সবগুলো ঠিক আছে, আশা করি কনসেপ্টটা বুঝছেন। তো প্রেশারের জন্য আমি এই এক্সাম্পলগুলো ইউজ করলাম, যেগুলো পাস পেপার থেকে কয়েকটা এক্সাম্পল দিলাম, আশা করি ডেফিনেটলি আপনাদেরকে কী করবে, হেল্প করবে প্রেশারের ম্যাথসগুলো করার জন্য, আমাদের পাস পেপার থেকে প্রেশারের কনসেপ্টটা বোঝার জন্য। এরপরে যাচ্ছে আমি পরের টপিকে, টপিক বলবো না এটা, এটা বেসিক্যালি ডেন্সিটি প্রেশার এর পরের সাথে রিলেটেড একটা ফোর্স করবো আমরা আজকে, ফোর্সটা দেখি। আচ্ছা, এই ফোর্সটা পড়ার আগে আমরা কিছু ঘটনা বলি। ধরেন আমরা সবাই তো কম বেশি এক্সপিরিয়েন্স করছে এরকম, ধরেন কোনো একদম যদি লাইট জিনিস যদি আমরা ওয়াটারে যদি সিঙ্ক করাতে চাই, মানে ফোর্স দিয়ে যদি ভেতরে পুশ করতে চাই, তাহলে দেখা যায় যে মাঝে মধ্যে না, হালকা জিনিসগুলো সবসময় উপরের দিকে চলে আসে, মনে হচ্ছে ওয়াটার থেকে একটা কী দিচ্ছে আপনাকে, ওই লিকুইডের মধ্যে গেলেই মনে হয় লিকুইড একটা আপনাকে আপওয়ার্ড একটা পুশ দিচ্ছে, আপনি সেজন্য অবজেক্টটা বারবার উপরের দিকে চলে আসতেছে। অথবা সিম্পল ঘটনা, আমি যদি এটাকে যদি সিঙ্ক করাতে চাই পানির মধ্যে, তাহলে আমার কষ্ট হয়, কেন, মনে হচ্ছে অপোজিট একটা ফোর্স আমাকে দিচ্ছে মনে হয় ওয়াটার থেকে। সিমিলারলি দেখেন, আমরা যখন যখন আমরা পুলের মধ্যে গোসল করি, তখন আমরা ডিপে যাওয়ার চেষ্টা করি, পুলের ডিপে যখন যাওয়ার চেষ্টা করি, তাহলে ওয়াটার মনে হয় আমাকে কী করতেছে, মানে একটা রেসিস্ট করার চেষ্টা করতেছে, বারবার উপরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে। তাহলে এই যে একটা ফোর্স যেটা আপনাকে অলওয়েজ কী করতেছে, উপরের দিকেই মুভ করানোর চেষ্টা করতেছে অলওয়েজ, যেটাকে আমরা বুয়েন্সিও বলি, আপনার নাম হয়তো শুনছেন, বুয়েন ফোর্স বলে। তো বুয়েন ফোর্স বলে আমাদের এখানে কি সিলেবাসে এটার নাম নাই, এটার আরেকটা নাম আছে, খুব সুন্দর নাম, সেটা হচ্ছে আপথ্রাস্ট। ইটস ভেরি মাচ লজিক্যাল, আমরা বারবার বলতেছি, আমাদেরকে মনে হয় মানে একটা অবজেক্টকে মনে হয় অলওয়েজ লিকুইডের মধ্যে নিয়ে যেতে থাকলে সেই মনে হয় উপরের দিকে পাঠিয়ে দিতে চাই লিকুইডটা, তাহলে হ্যাঁ, রিজনেবল নামটা আপথ্রাস্ট, উপরের দিকে একটা থ্রাস্ট ওয়াটার দেয়। আমরা আজকে আপথ্রাস্ট নিয়েই পড়বো এখন। তো আপথ্রাস্টটা কেন হয়, এটার সোর্স নিয়ে, এটার অরিজিন নিয়ে কাজ করব, এটা নিয়ে এটার সাথে রিলেটেড কয়েকটা এক্সাম্পল আমরা করব। চলেন স্টার্ট করি তাহলে। ধরেন এটা হচ্ছে লিকুইডের সারফেস, এখানে বলে ধরুন ফুলি সাবমার্জ অবস্থায় একটা অবজেক্ট আছে, ধরেন এটা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যেহেতু প্রেশার ডিউ টু লিকুইড আছে এখানে, আর আমরা জানি ড্যাপথের সাথে সাথে প্রেশারটা ইনক্রিজ করে, তাহলে প্রেশার থাকলে সেখানে অবশ্যই ফোর্স থাকবেই। প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইড বাই এরিয়া, তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্রেশার ইনটু এরিয়া, তাহলে যেখানে প্রেশার থাকবে সেখানে অবশ্যই কি একটা ফোর্স থাকবেই, প্রেশারের কারণে ফোর্স ক্রিয়েট হবেই। তাহলে এখন এই একটা জিনিস আমি বলি, এই ফোর্সের সাথে এরিয়াটা হচ্ছে অলওয়েজ পারপেন্ডিকুলার। আচ্ছা, তো এখন যেহেতু টপের এই অবজেক্টের টপের ড্যাপথের চেয়ে বটমের ড্যাপটা বেশি, ধরলাম আমরা কি এর
সাইডটা হচ্ছে কত এল, এর এরিয়া হচ্ছে এ, উপরের এবং টপের এরিয়াটা হচ্ছে এ, ইউনিফর্ম অবজেক্ট ধরতেছি আমরা। তাহলে এটা ধরলাম এই ওয়াটারের সারফেস থেকে ড্যাপটা হচ্ছে এইচ। তাহলে উপরের টপের প্রেশারের চেয়ে বটমের প্রেশার যেহেতু বেশি, তাহলে বটমের প্রেশারের কারণে যে আপওয়ার্ড ফোর্সটা ক্রিয়েট হবে সেটা টপের যে ডাউনওয়ার্ড ফোর্স তার চেয়ে বটমের আপওয়ার্ড ফোর্সটা ডেফিনেটলি বেশি হবে। তো বেশি হওয়ার কারণে একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে যেটা হচ্ছে কোন দিকে, উপরের দিকে। এটাই হচ্ছে বেসিক্যালি আপথ্রাস্টের রিজন। যেহেতু টপ এবং বটমের মধ্যে প্রেশার ডিফারেন্স আছে, বটমের প্রেশারটা টপের চেয়ে বেশি, তাহলে বটমের যে আপওয়ার্ড ফোর্সটা সেটা টপের ডাউনওয়ার্ড ফোর্সের চেয়ে বেশি হওয়ার কারণে একটা আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স থাকবে যেটা হচ্ছে আপথ্রাস্ট। এটার কারণেই আমরা আপওয়ার্ড একটা ফোর্স লিকুইড থেকে করি, এক্সপেরিয়েন্স করি। তাহলে আপওয়ার্ড এই রেজাল্টেন্ট ফোর্সটাকে একজন কোয়েশ্চেন করছিল একটা স্টুডেন্ট, সেটা হচ্ছে কি বলেন স্যার, তাহলে আমরা কি আলাদা আলাদা করে বের করে তারপর রেজাল্টেন্ট ফোর্স এইটাই, আর কোনো ফোর্স নেই আপনি কনসিডার করতেছেন না কেন? হ্যাঁ, ডেফিনেটলি অন্যান্য ফোর্স আছে, ওয়েট থাকতে পারে, ড্র্যাগ ফোর্স থাকতে পারে, ওগুলো পরে আসতেছে। আমি বলতেছি ডিউ টু লিকুইড যে প্রেশার ডিফারেন্সের কারণে যে আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স ক্রিয়েট হচ্ছে, ওটাকে একটাই নাম দিব, একটাই অ্যাক্টিং ফোর্স ধরবো অবজেক্টের উপর। ওই একটা অ্যাক্টিং ফোর্সের নাম দিছি কি আমরা, আপথ্রাস্ট। আশা করি বুঝতে পারছেন। তাহলে এরপরে আমি চাই, এরপরে হচ্ছে যদি আমরা এখন এটা ক্যালকুলেট করার আগে তাহলে আমরা কিছু কথা লিখতে পারি এখানে। সেটা হচ্ছে কি, যেহেতু আমরা অরিজিনটা পেয়ে গেছি আপথ্রাস্টের, দ্য প্রেশার ডিফারেন্স বিটুইন দ্য টপ অ্যান্ড বটম ইজ দ্য রিজন ফর দ্য আপথ্রাস্ট. There is a resultant force due to this pressure difference which is upward, and that is called upthrust force. আচ্ছা, তাহলে এখন আপথ্রাস্ট এর রিজনটা যেহেতু আমরা জেনে গেলাম, তাহলে আপথ্রাস্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, প্রেশার ডিফারেন্স বিটুইন বটম অ্যান্ড টপ সারফেসের কারণে আপওয়ার্ড একটা রেজাল্টেন্ট ফোর্স হুইচ ইজ কল আপথ্রাস্ট। তাহলে বটম এবং টপের প্রেশার ডিফারেন্সটা আমরা কি লিখতে পারি, পি বটম মাইনাস পি টপ ইন্টু এরিয়া। ওকে, তাহলে এখন পি বটমের প্রেশারটা আমরা লিখতেছি কীভাবে দেখেন, এইচ প্লাস এল, কারণ সারফেস থেকে যদি ড্যাপটা আমরা বলি তাহলে সেটা হচ্ছে কি এইচ প্লাস এল, লিকুইডের ডেন্সিটি ধরলাম কি রো, লিকুইডের ডেন্সিটি, মাইনাস টপের প্রেশারটা হচ্ছে এইচ রো জি ইন্টু এরিয়া। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি যে যদি ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে এইচ রো জি মাইনাস এল রো জি মাইনাস এইচ রো জি ইন্টু এরিয়া। তাহলে এইচ রো জি ক্যান্সেল আউট হবে, এল রো জি ইন্টু এরিয়া। তাহলে দেখেন আসলে এই আপথ্রাস্ট বের করার জন্য আসলে আপনার পুরো ড্যাপটা জানার দরকার নেই, জাস্ট ওই সাইড অফ দ্য আপনার যে ল্যান্ডটা, এই অবজেক্টের সাইডের যে ল্যান্ডটা, ওটা নিয়েই আপনি কী করতে পারবেন, ফাইনালি প্রেশার ডিফারেন্সটা কী করতে পারবেন, ক্যালকুলেট করতে পারবেন। তাহলে আপথ্রাস্ট ইকুয়ালটা আমরা বলতে পারি যে প্রেশার ডিফারেন্স ক্যালকুলেট করার জন্য আপনি জাস্ট কোনটা নিলে হবে, এল রো জি, এটা হচ্ছে প্রেশার ডিফারেন্সটা ক্যালকুলেট করার জন্য, ডেল পি ইজ ইকুয়াল টু এল রো জি, এটা নিলেই হবে। কারণ আমরা ফাইনালি তো কী হচ্ছে, ডেল পিতে দেখেন এই যে এটা যেটা ডেল পি, এটা তো ফাইনালি কী আসতেছে ইকুয়েশনে, এলটাই তো আসতেছে। ওকে, তারপর আমরা যদি ইকুয়েশনটা কন্টিনিউ করি, এই ইকুয়েশনটাকে যদি কন্টিনিউ করি আপথ্রাস্টের, এই ইকুয়েশনটা যদি কন্টিনিউ করি, তাহলে আপথ্রাস্ট ইকুয়ালটা আমরা বললাম রো এল রো জি ইন্টু এ, এল রো জি ইন্টু এ। তাহলে এটা নিয়ে আমি একটা কোয়েশ্চেন করি এখান থেকেই। দেখেন, আমি যদি অবজেক্টটাকে এখানে না রেখে ফুলি সাবমার্স অবস্থায় আসছে, তো এখানে না থেকে যদি অবজেক্টটা একটু নিচে থাকতো, সেম অবজেক্টটা যদি একটু নিচে থাকতো, তাহলে তার আপথ্রাস্ট কি বেশি হতো না কম হতো? চিন্তা করেন একটু পজ দিয়ে। সেম হবে। কেন? কারণ দেখেন আপথ্রাস্টের যে ফর্মুলাটা আমরা বের করলাম, যে ইকুয়েশনটা, সেখানে দেখেন তার আছে কি এল আছে, রো আছে, জি আছে, এ আছে। তাহলে আরও নিচে যদি নিয়ে যায় ডিফারেন্ট ড্যাপ দো, কিন্তু প্রেশার ডিফারেন্স বিটুইন টপ অ্যান্ড বটম তো কী থাকবে, সেম থাকবে। ওভাবেই চিন্তা করতে পারেন, অথবা এভাবে চিন্তা করেন তার লেন্থ তো চেঞ্জ হয় নাই, তার সাইডের লেন্থ কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। লিকুইডের ডেন্সিটি চেঞ্জ হয় নাই, জি চেঞ্জ হয় নাই, এরিয়া চেঞ্জ হয় নাই, তাহলে আপথ্রাস্টও কী হবে না, চেঞ্জ হবে না, সেমই থাকবে।
আচ্ছা, আর একটু ফার্দার নিয়ে যাই ইকুয়েশনটাকে। এল এটাকে একসাথে নিয়ে আসি, রো জি অফ থ্রেস ইজ ইকুয়াল টু এল ইন্টু এ। দেখেন এই এল ইন্টু এ এটা বেসিক্যালি হচ্ছে কার এরিয়া, সরি কার ভলিউম, এটা হচ্ছে অবজেক্টের ভলিউম। তাহলে আমরা ভিও দিয়ে মিন করতেছি এখানে ভলিউম অফ দ্য অবজেক্ট। আচ্ছা, তো এইখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে আপনাদের মাথায় হয়তো ঘুরতেছে, সেটা হচ্ছে স্যার যদি এরিয়া ডিফারেন্ট হয় অবজেক্টের, লাইক দিস, মানে ধরেন ইউনিফর্ম না, তাহলে আমি দেখেন একটা এক্সাম্পল দিই। ধরেন শেপটা যদি এরকম হইতো, এরকম হইতো, তাহলে ধরেন নিচের এরিয়াটা কিন্তু বটমের টপের এরিয়াটার চেয়ে কম। ডাজন্ট ম্যাটার আসলে কেন, আপনার যেহেতু ট্যাপ বেশি, বটমের জন্য ড্যাপ বেশি, তাহলে এখানে দেখেন যত ড্যাপ বাড়তে থাকবে তত ফোর্স অ্যান্ড ম্যাগনিটিউড আস্তে আস্তে কী করতে থাকবে, বাড়তে থাকবে। আচ্ছা, একটা জিনিস বলা হয় নাই, আপনি টপ আর বটমের ফোর্সটা কেন কনসিডার করতেছেন, সাইড ওয়েজ ফোর্সগুলো কেন কনসিডার করতেছেন না? সাইড ওয়েজ ফোর্সগুলো এই জন্যই কনসিডার করতেছেন না, দেখেন যত ড্যাপ বাড়তেছে ফোর্সের ম্যাগনিটিউড বাড়তেছে, দুই সাইডেই কিন্তু বাড়তেছে ফোর্সের ম্যাগনিটিউড। আমি অ্যারোর ল্যান্ড দিয়ে বুঝাচ্ছি, তাহলে সাইড ওয়েজ ফোর্সগুলো আসলে ক্যান্সেল আউট করবে। সেজন্য আমরা টপ আর বটমের শুধু ফোর্সের ডিফারেন্স, প্রেশারের ডিফারেন্সটা নিয়েই কী করতেছে, আপথ্রাস্টের কাজ করতেছে এখানে। তাহলে এরপরে যদি ডিফারেন্ট শেপ হয়, যেটা নিয়ে বলতেছিলাম, তাহলে দেখেন যদিও বা এখানে এরিয়াটা আস্তে আস্তে কমতেছে, এরিয়াটা এখানে যদি বলি আমরা এখানের প্রেশারের চেয়ে, যেহেতু এখানের প্রেশারগুলো কম, ডেপথ কম, তাহলে ফাইনালি আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্সটা কিন্তু, মানে রেজাল্টেন্ট ফোর্সটা কিন্তু কোন দিকে হবে, আপওয়ার্ডই হবে। ধরেন এইটার সাথে যদি কম্পেয়ার করি এরিয়ার সাথে, এরিয়ার মধ্যে উপরটার ফোর্সের চেয়ে ডেফিনেটলি ডাউনওয়ার্ড ফোর্সটা কী হবে, বেশি হবে এই সার্টেন এরিয়া যদি কনসিডার করি। কারণ কেন, ডেপথ বেশি হলে এই আপওয়ার্ড ফোর্সটা এখানে ডাউনওয়ার্ড ফোর্সের চেয়ে কী হবে, বেশি হবে। আর এটা তো এটার জন্য তো ইজিলি কী করা যাচ্ছে, এই পয়েন্টের জন্য তো ইজিলি কি ভিজুয়ালাইজ করা যাচ্ছে। সেম এটার জন্য রিজন আমরা কোন সাইডের জন্য দিতে পারি, এই সাইডের জন্য দিতে পারি। তাহলে তো নিচের এরিয়াটা কম টপের চেয়ে, বটমের এরিয়াটা কম, তারপরে কিন্তু ফাইনালি রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে হবে, আপওয়ার্ডে হবে। এখন কেউ যদি বলেন স্যার যদি এরকম কোণের মতো হয়, এরকম কোণের মতো হয়, তাও সিমিলার। এখানে দেখেন যে প্রেশারের কারণে যে ফোর্সগুলো ক্রিয়েট হবে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, ফাইনালি এই প্রেশারের কারণে ড্যাপথ যেহেতু বেশি, ড্যাপথের কারণে প্রেশার যেহেতু বাড়ে, তাহলে আপনার রেজাল্টেন্ট ফোর্সটা ফাইনালি কোন দিকে থাকবে, আপওয়ার্ডই থাকবে। এটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি যখন এই ইকুয়েশনটাকে আর একটু ফার্দার ডাগায় নিয়ে যাব। তখন দেখেন আমরা বলতেছি আফটার ইজ ইকুয়াল টু হচ্ছে রো ভিজি, এখানে ভলিউম কাটটা বললাম, ভলিউম হচ্ছে অবজেক্টের ভলিউম বললাম। যদি ফুললি সাবমার্জ অবস্থায় থাকে তাহলে অবজেক্টের যে ভলিউম আর ডিসপ্লেস ওয়াটারের ভলিউম দুটোটা অবশ্যই কী হবে, সেম হবে। ডিসপ্লেস ওয়াটারের ভলিউম আশা করি বুঝতে পারছেন, একটা কোনো জিনিসকে যদি পানির মধ্যে রাখি সে ডেফিনেটলি কিছু জায়গা কী করবে, অকুপাইড করবে, কিছু জায়গা নিয়ে নেবে। তাহলে সেই ক্ষেত্রে ওই জায়গার ওয়াটারগুলো কী হচ্ছে, লিকুইডগুলো কী হচ্ছে, ডিসপ্লেস হচ্ছে। এটাই বেসিক্যালি এই কনসেপ্টটাই হচ্ছে মেজারিং সিলিন্ডারের মধ্যে একটা অবজেক্টের ভলিউম মাপার কি কনসেপ্টটা, বেসিকটা, প্রিন্সিপালটা। তাহলে ডিসপ্লেস ওয়াটারের ভলিউম ফুললি সাবমার্জ যদি অবস্থায় থাকে, তাহলে ডিসপ্লেস ওয়াটারের ভলিউম এক্স্যাক্টলি কার সমান হবে, ডিসপ্লেস ওয়াটার ভলিউম, আমি ওয়াটার দিয়ে করতেছি, এক্স্যাক্টলি ওয়াটারের ভলিউমটা, ডিসপ্লেস ওয়াটারের ভলিউমটা অবজেক্টের ভলিউমের সেম হবে। রো এখানে কারটা ইউজ করতেছি, আমি এখন একটু মেনশন করে দিই, আমরা প্রথম থেকেই এই ডেন্সিটিটা ইউজ করে আসতেছিলাম লিকুইডের, আমার এখানে ওয়াটার, সেজন্য আমি ডাব্লিউ লিখলাম ওয়াটার, জি তো কনস্ট্যান্ট। এটা হচ্ছে আপথ্রাস্টের মেইন ফর্মুলা, যেটা আপনারা সিলেবাসে আমাদের দেখে থাকবেন এই ফর্মুলাটা। তাহলে আপথ্রাস্টের জন্য আপনি এই ফর্মুলাটা ইউজ করতে পারেন, অথবা একদম শুরুতে আমরা যেটা ইউজ করছি এটাও ইউজ করতে পারেন। এই কয়েকটা ফর্মুলাই এখনও পর্যন্ত পাস পেপারে ইউজ হয়ে আসছে, কিন্তু সবগুলো কিন্তু একই জিনিস, ওই প্রথম থেকে শুরু করে বাকিগুলো পাচ্ছি, ওকে, সবগুলো লিঙ্কড। এরপরে আমি আরও ফার্দার নিয়ে যাই ইকুয়েশনটাকে। দেখেন আমরা ডেন্সিটি থেকে পড়ে আসছি
ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস ডিভাইড বাই ভলিউম, তাহলে মাস ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ডেন্সিটি ইন্টু ভলিউম। তাহলে এই যে ডেন্সিটি ইন্টু ভলিউম এটার জায়গায় আমরা কি লিখতে পারি মাস লিখতে পারি। তবে যেহেতু ভলিউমটা কাটতে ইউজ করতেছি ডিসপ্লেস ওয়াটারের ভলিউম, ডেন্সিটিটা ইউজ করতেছি ডিসপ্লেস ওয়াটারের ডেন্সিটি বা ওয়াটারের ডেন্সিটি, তাহলে ডেফিনেটলি এখানে মাসটা কোনটা ইউজ করবো ডিসপ্লেস ওয়াটারের মাসটাই ইউজ করবো। ফাইনালি যেটা আসলো দেখেন, ফাইনালি যেটা আসলো এমজি, এমজি মানে হচ্ছে ওয়েট, তাহলে এই ওয়েটটা কার ডিসপ্লেস ওয়াটারের ওয়েট, ডিসপ্লেসড ওয়াটার্স ওয়েট। তাহলে আফটার ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি আফটার ইজ ইকুয়াল টু হচ্ছে the weight of the displaced liquid upthrust. Finally, এই ইকুয়েশনটাও বেশি ইউজ হয়, বললাম এটা সিলেবাসে আছে আমাদের অলরেডি এই ইকুয়েশনটা আপথ্রাস্টের জন্য। তাহলে এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে দেখেন যত বেশি ভলিউম একটা অবজেক্ট ডিসপ্লেস করবে, যত বেশি ভলিউম একটা অবজেক্ট ডিসপ্লেস করবে, লিকুইডের যত ভলিউম ডিসপ্লেস করবে তত তার আপথ্রাস্টটা কী হবে বেশি হবে। তাহলে upthrust increases when volume of the displaced liquid increases। তার মানে ধরেন একটা অবজেক্ট, এটা লিকুইডের সারফেস ড্র করলাম, যদি এই অবস্থায় থাকে, এই অবস্থার চেয়ে যদি নিচে থাকে ফুলি সাবমার্জ যদি থাকে এই অবজেক্টটাই, তাহলে সেই ক্ষেত্রে তার এইখানের আপথ্রাস্টটা কী হবে এটার চেয়ে ডেফিনেটলি বেশি হবে। কারণ কেন, সে এইখানে ডিসপ্লেস করলো শুধু এতটুকু অ্যামাউন্ট অফ কি লিকুইড, আর এখানে ডিসপ্লেস করলো দিস অ্যামাউন্ট অফ লিকুইড। সো আপথ্রাস্ট কোনটাতে বেশি হবে ডেফিনেটলি এটাতে বেশি হবে। যত বেশি সে আস্তে আস্তে নিচের দিকে যাবে, সিং না, যত বেশি তার পোর্শনটা ওয়াটারের নিচে যাবে তত বেশি তার ডিসপ্লেসটা কী করবে ইনক্রিজ করবে, ডিসপ্লেস লিকুইডের ভলিউম ইনক্রিজ করবে, আপথ্রাস্ট কি ইনক্রিজ করবে। তো এটা হচ্ছে একদম কনসেপ্ট, বেসিক কনসেপ্টটা। তাহলে এখানে নিয়ে একটা কোয়েশ্চেন করি, এটা নিয়ে ধরেন এই অবজেক্টের জন্য আমি বলি, এই অবজেক্টটা যখন এখানে আসে তখন তার যে আপথ্রাস্টটা, এই অবজেক্টটার ওরিয়েন্টেশন যদি চেঞ্জ করে দিই, আবার যদি এই অবস্থায় রাখি, এই ওরিয়েন্টেশনে রাখি, তাহলে তার আপথ্রাস্ট কম হবে না বেশি হবে, সেম হবে। কারণ কেন, যেহেতু আপথ্রাস্ট ডিসপ্লেস ভলিউমের, ডিসপ্লেস লিকুইডের ভলিউমের উপর ডিপেন্ড করে, তাহলে আপনি যে ওরিয়েন্টেশনে রাখেন না কেন সে তো সেম অ্যামাউন্ট অফ লিকুইডই কী করলো ডিসপ্লেস করলো, তাহলে তার আপথ্রাস্ট কী থাকবে সেমই থাকবে। ওকে, তারপরে ধরেন একটা কোয়েশ্চেন মাঝে মধ্যে হইতে পারে এরকম একটা গ্রাফ, সেটা হচ্ছে এটা ধরেন একটা অবজেক্ট, যার লিকুইডের মধ্যে তার সাইডটা কতটুকু এখন এক্স, তো যত বেশি নিচের দিকে যাবে তত এক্স বাড়বে। তাহলে এক্স বাড়লে এই এক্সটাই কিন্তু আমরা তার লেন্থ অফ দ্য সাইড ধরতে পারি, লেন্থ অফ দ্য এই সাইডটা ধরতে পারি। যেহেতু আমরা পড়ে আসছি এখান থেকে আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু হচ্ছে এল রো জি এ, এরিয়া যেহেতু কনস্ট্যান্ট, তাহলে যত বেশি এক্স বাড়বে তার মানে লেন্থ বাড়তেছে, কিন্তু ইনসাইড দ্য লিকুইড লেন্থটা বাড়তেছে। ইনসাইড দ্য লিকুইড যদি লেন্থটা বাড়ে, দ্যাট মিনস এক্স যদি বাড়ে, এই এলটাকে আমরা এক্সের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে যেহেতু রো জি এ এগুলো সবগুলোই কনস্ট্যান্ট, তার ইউনিফর্ম, সেই জন্য এরিয়া কনস্ট্যান্ট, রো জি এ কনস্ট্যান্ট, তাহলে আপথ্রাস্টটা এল এর সাথে এক্স্যাক্টলি হচ্ছে কি প্রপোর্শনাল, দ্যাট ইজ এক্সের সাথে হচ্ছে কি প্রপোর্শনাল। তাহলে আমরা আপথ্রাস্টের সাথে যদি এক্সের গ্রাফ করতাম তাহলে এটা হয়তো থ্রো দ্য অরিজিন স্ট্রেট লাইন। ওকে, তাহলে এখন কিছু সিচুয়েশন দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য, সিচুয়েশনটা হচ্ছে এরকম, একটা অবজেক্ট আপনার ফুললি সাবমার্জ অবস্থায় লিকুইডের ইনসাইড দ্য লিকুইড আছে এবং স্টেশনারি, তাহলে স্টেশনারি যদি হয় তো আমরা বলতে পারি তার উপর অ্যাক্টিং ফোর্সেস কী কী। স্টেশনারি হইলে অ্যাক্টিং ফোর্সেস না, মানে নর্মালি এই অবস্থায় তার অ্যাক্টিং ফোর্সেস কী কী, দ্যাট ইজ ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করতেছি। একটা হচ্ছে তার ওয়েট, আর ডেফিনেটলি কী থাকবে আপথ্রাস্ট তো থাকবেই। তাহলে যদি স্টেশনারি হয় তাহলে ডেফিনেটলি আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু আমরা কী বলতে পারি ওয়েট বলতে পারি, তার আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। এখন যদি কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে সিচুয়েশনটা এরকম হয়, এই অবজেক্টটা কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে সিং করতেছে, কনস্ট্যান্ট ভ্যালোসিটি অ্যান্ড সিঙ্ক, তাও রেজাল্টেড ফোর্স 0,
তাও কি তার ফ্রি বডি ডায়াগ্রামটা সেম হবে না, তখন একটা নতুন ফোর্স ইন্ট্রোডিউস হবে। যেহেতু সে মুভ করতেছে, তার ভ্যালোসিটি আছে, তাহলে ড্র্যাগ ফোর্স থাকবে। আমরা এয়ারের ক্ষেত্রে সেটা এয়ার রেজিস্ট্যান্স বলি, আর লিকুইডের ক্ষেত্রে সেটা ভিসকাস ড্র্যাগ বলি, কিন্তু দুটোটাই ড্র্যাগ ফোর্স। তাহলে আপথ্রাস্ট তো আছেই, আপথ্রাস্টটা কনস্ট্যান্ট, ইনসাইড দ্য লিকুইড ফুলি সাবমার্জ অবস্থায় আছে। সেম অবজেক্টের জন্য যদি বলি আর কি, আপথ্রাস্ট কনস্ট্যান্ট, ওয়েটও কনস্ট্যান্ট, তাহলে নতুন একটা ফোর্স ইন্ট্রোডিউস হয়েছে, সেটা হচ্ছে কি ড্র্যাগ ফোর্স। তো যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে সিঙ্ক করে, তাহলে আমরা বলতে পারি যে আপথ্রাস্ট প্লাস ড্র্যাগ ইজ ইকুয়াল টু, দ্যাট মিনস আপওয়ার্ড ফোর্স ইকুয়াল ডাউনওয়ার্ড ফোর্স, এটা। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি এখানে, দেখেন যদি স্টেশনারি থাকে এরকম এবং ফুললি সাবমার্জ অবস্থায় থাকে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে ডেন্সিটি অফ দ্য অবজেক্ট ইজ ইকুয়াল টু দ্য ডেন্সিটি অফ দ্য লিকুইড। তখনই বেসিক্যালি এই ঘটনাটা হয়। আর যদি সিঙ্ক করে, কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে সিঙ্ক করে বা অ্যাক্সেলারেট করেও কি করতেছে, সিঙ্ক করতেছে, যদি এরকম হয়, তাহলে আমরা বলতে পারি এখানে যে ডেন্সিটি অফ দ্য অবজেক্ট ইজ গ্রেটার দেন ডেন্সিটি অফ দ্য লিকুইড। আচ্ছা, এটা কীভাবে প্রুফ করব? ধরেন যদি বা কোনো সময় আসে নেই পাস পেপারে আমাদের, তারপর আমি একটু লিঙ্ক করে দিই। যেহেতু আমরা বলতেছি এই ইকুয়েশনে দেখেন ইউ প্লাস ডি ইজ ইকুয়াল টু ডাব্লিউ, তাহলে উই ক্যান সে দ্যাট ডাব্লিউ ইজ গ্রেটার দেন ইউ। ডাব্লিউর জায়গায় কি লিখতে পারি আমরা? ডাব্লিউর জায়গায় আমরা লিখতে পারি এম জি, তারপরে ইউ এর জায়গায়, আপথ্রাস্টের জায়গায় আমরা লিখতে পারি কি ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড, ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড। এটা হচ্ছে অবজেক্টের ওয়েট, কিন্তু অবজেক্টের ওয়েট। তাহলে এম এর জায়গায় আমরা লিখতে পারি কি ডেন্সিটি ইন্টু ভলিউম। এটা কার ডেন্সিটি লিখতেছে? অবজেক্টের ডেন্সিটি। ভলিউমটা কার? অবজেক্টের ভলিউম। আর জি গ্রেটার দেন ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড। তাহলে এই ক্ষেত্রে ওর যে এমজিটা লিখবো, এটা হচ্ছে কার? ডিসপ্লেস লিকুইডের ম্যাস। তাহলে সেক্ষেত্রে ওয়াটারের ম্যাস আর কি, যদি ওয়াটার ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি মাসের জায়গায় ডেন্সিটি ইন্টু ভলিউম যদি লিখি, তাহলে ডেন্সিটি অফ দ্য ওয়াটার ইন্টু ভলিউম অফ ডিসপ্লেস ওয়াটার ইন্টু জি। তাহলে জি জি ক্যান্সেল আউট, যেহেতু ফুললি সাবমার্জ অবস্থায় আছে, তাহলে ডেফিনেটলি ভি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা ভি ও লিখতে পারি, অবজেক্টের ভলিউম ইজ ইকুয়াল টু ডিসপ্লেস লিকুইডের ভলিউম। তাহলে সেই ক্ষেত্রে এই দুটোটা যদি সেম হয়, মানে ভি ডাব্লিউ আর ভি ও যদি সেম হয়, তাহলে এটাও কী হবে? ক্যান্সেল আউট হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারতেছি? ডেন্সিটি অফ দ্য অবজেক্ট ইজ গ্রেটার দেন ডেন্সিটি অফ দ্য ওয়াটার। এটা দুইটা ক্ষেত্রে সূত্র, মানে দুইটা কন্ডিশনেই ভ্যালিড হবে। কোন দুইটা কন্ডিশন? যদি কনস্ট্যান্ট ভ্যালোসিটি সিঙ্ক করে তখনও, এবং অ্যাক্সিলারেট করে যদি সিঙ্ক করে তখনও। আর যদি দেখেন, আর যদি এরকম অবস্থায় থাকে, ফুললি সাবমার্জ অবস্থা না, পার্শিয়ালি এরকম উপরে নিচে, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে অবজেক্টের যে ডেন্সিটি সেটা আপনার লিকুইডের ডেন্সিটির চেয়ে কী হবে? কম হবে। এখানে আপথ্রাস্টটাও কিন্তু কি ফুললি সাবমার্জ অবস্থায় আপথ্রাস্টের চেয়ে এটা ডেফিনেটলি কম, কারণ ডিসপ্লেসের লিকুইডের অ্যামাউন্টটা কম। সো এটা হচ্ছে আপথ্রাস্ট। এতটুকু পর্যন্ত আশা করি আপনাদেরকে হেল্প করবে। তো আমি ফোর্স ডেন্সিটি প্রেশার চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা, এটা আমার লেকচারের থার্ড পার্টটা আমি এর আরেকটা ভিডিওতে দিব। তো এখানে মানে এই পার্টটা আমি এখানে শেষ করতেছি।